নানা জটিলতা আর বিতর্ক পেরিয়ে অবশেষে মাঠে ফিরেছে ক্রিকেট। বাংলাদেশ জাতীয় দলের সিরিজ চলছে নিউজিল্যান্ডের সঙ্গে, একই সঙ্গে বাংলাদেশ নারী দলও সিরিজ নিয়ে ব্যস্ত এবং ঘরোয়া ক্রিকেটের যে অচলাবস্থা চলছিল সেই অচলাবস্থাও নিরসন হওয়ার পথে। এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন শামসুল আরেফিন খান এবং আমাদের সঙ্গে আছেন একুশ তাবাদার। একুশ ভাই এবং আরেফিন, আপনাদেরকে স্বাগত। অনেক জটিলতা, অনেক বিতর্ক পার হয়ে অবশেষে মাঠের ক্রিকেট মাঠে ফিরেছে। বাংলাদেশের সিরিজ চলছে নিউজিল্যান্ডের সঙ্গে, সিরিজে নির্ধারণী ম্যাচ সামনে। তো সিরিজটা কেমন দেখছেন? বাংলাদেশ তিনটি সিরিজ জয়ের দ্বার প্রান্তে, তিনটি ওয়ানডে সিরিজ জয়ের দ্বার প্রান্তে, এবং নিউজিল্যান্ডের একটা দ্বিতীয় সারির দলই বলবো আমরা, দ্বিতীয় সারি বা তৃতীয় সারি। তো সব মিলে পারফরমেন্সটা কেমন হলো এবং বাংলাদেশ কি আসলে আশানুরূপ পারফর্ম করতে পারছে কিনা? এই সিরিজ নিয়ে যদি বলি তাহলে হচ্ছে মন্দ ভালোয় মেশানো। কারণ মন্দ মানে প্রথমে তো ম্যাচটা মন্দ দিয়েই শুরু হলো, বাংলাদেশ হেরে গেল প্রথম ম্যাচটা, তারপরে জিতলো, কামব্যাক করলো। যেটা বলেছেন আপনি যে বাংলাদেশ দ্বিতীয় সারির একটা নিউজিল্যান্ড দল, হ্যাঁ, আপনার পিএসএল এবং আইপিএল এর কারণে প্রায় 10 জন তাদের যে ফার্স্ট চয়েস প্লেয়ার তারা আসেননি। এই টাইমে সাধারণত এই টাইমে যে সিরিজগুলো হয় বড় প্লেয়াররা আসেন না। তো এই ধরনের সেকেন্ড মানে দ্বিতীয় সারির দলের সঙ্গে বাংলাদেশের মিনিমাম এক্সপেকটেশন থাকা উচিত যে 3-0-তে সিরিজ জেতা। তো সেটাই হচ্ছে প্রথম ম্যাচেই সেটা হয়নি, মানে বাধাগ্রস্ত হয়ে গিয়েছে যে প্রথম ম্যাচেই বাংলাদেশ নিশ্চিত হয়ে গিয়েছে যে বাংলাদেশ এই সিরিজ 3-0-তে জিতছে না, এবং সিরিজ জিতবে কিনা সেটা তো এখনও ডাউটের মধ্যে আছে। তো সেই জায়গায় বলবো যে প্রত্যাশা পূরণ যদি আপনি বলেন এক কথায় যে প্রত্যাশা পূরণ হয়নি, মানে এখনও পর্যন্ত হয়নি প্রত্যাশা পূরণ। সিরিজ জিতলে এটা বলতে পারবেন যে না, সিরিজ তো জিতলো, স্বস্তির একটা ব্যাপার যে টানা 3টা সিরিজ জিতলো। সিরিজ না জিতলে তো সেটা একটা বিপর্যয় হবে। বাট পারফরমেন্সের কথা, ওই যে পুরনো একটা যে চক্র সেটাতেই ঘুরছে বাংলাদেশ। এই আমরা সিরিজ জিতলেও যে সমস্যাগুলো দেখা যাচ্ছিল ব্যাটিং নিয়ে স্পেশালি, সেটা এই সিরিজেও আমরা দেখেছি। এবং ওই কনসিস্টেন্সির অভাব, ব্যাটিং অর্ডার নিয়েও কনসিস্টেন্সির অভাব, এগুলো ছিল। এবং একই সাথে সঙ্গে যে বোলাররা পারফর্ম করছেন সেটাও ছিল, যে বোলাররাও কিন্তু তাদের ধারাবাহিকতা রাখছেন। তো মন্দ ভালোয় মিশানো, প্রত্যাশা পূরণ হয়নি। আরফিন, একই ইস্যুতে যদি জিজ্ঞেস করি যে মানে সিরিজ আমরা হয়তো এর আগেও দুটো জিতেছি, এই সিরিজে নেক্সট ম্যাচটা জিতলে সিরিজ বাংলাদেশের পক্ষে আসবে, কিন্তু আসলে প্রত্যাশা, একুশ ভাই যেটা বললো যে প্রত্যাশা পূরণ হচ্ছে না। এবং বাংলাদেশ কিন্তু ফুল স্ট্রেংথ টিমই খেলাচ্ছে। পিএসএলে আমাদের প্লেয়াররা ছিলেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এরপরও যদি 3-0-তে আমরা জিততে না পারি, আসলে যেহেতু পারিনি বা পারছি না, সো ব্যাটিং এর সমস্যাটাই তো আসলে আবার প্রকট হয়ে উঠছে আসলে। একুশ ভাইয়ের কথা থেকে যদি বলি যে আসলে আমরা ওই একই প্যাটার্নের মধ্যেই আছি এবং খেলাটাও আমাদের একই প্যাটার্নেই হচ্ছে। মানে খুব বেশি যে আছে না যে আপনি ম্যাচ হারছেন, বাট আপনার খেলার স্টাইল আপনি চেঞ্জ করছেন, কোনো হয়তো বা আপনি কোনো একটা নির্দিষ্ট টার্গেট অ্যাচিভ করতে গিয়ে ম্যাচটা হেরেছেন, সো তখন আপনি ওই জিনিসগুলা বলতে পারেন। কিন্তু আমরা দেখা গেছে যে একটা, যে একুশ ভাইয়ের কথাতেই যে একটা মনে হচ্ছে যে একটা সার্কেলের মধ্যে আমরা আটকে আছে, এবং দেখা গেছে ওই সীমাবদ্ধতাগুলো এখনও আমরা সর্ট আউট করতে পারতেছি না। এটা আসলে কেন পারতেছি না, এটা যখন আমরা বলি, আমি কিন্তু অফ দ্য ফিল্ড যে ইস্যুগুলা, এগুলার কিন্তু আমি কিন্তু কোনো ছোঁয়া আসলে ন্যাশনাল টিমে পড়ে কিনা এটা আমার মনে হয় না। এটা আসলে ন্যাশনাল টিম কেন্দ্রিক জিনিসগুলো ন্যাশনাল টিমের যারা আছে এবং ওদের সাথে যারা কাজ করতেছে তাদেরই সর্ট আউট করার কথা। বিশেষ করে আমি যদি বলি কোচদের কথা, যে ব্যাটিংটা আমাদের খারাপ হচ্ছে। আপনি দেখেন যে আমাদের টপ 7 বা 6 ব্যাটসম্যানের যদি পারফরমেন্স দেখি, এক তানজিদ তামিম এবং তৌহিদ হৃদয় ছাড়া কিন্তু কেউ রেগুলার রান করতেছে না, এবং রান করতেছে না এটা আজকে ধরে না, প্রায় গত 1 বছর ধরেই রান করতেছে না। আজমল হোসেন শান্ত লাস্ট ম্যাচে কিছু রান করেছে, কিন্তু তার আগে দেখা 13 ম্যাচে তার 50 নাই। হ্যাঁ, আপনার আফিফ হোসাইন দেখা গেছে তাকে পাকিস্তান সিরিজে নিয়ে আসা হলো একটা ডোমেস্টিক ম্যাচের, তাও 4 ডে ম্যাচের পারফরমেন্স দেখে সে তাকে দেখা গেল যে সেও তার পজিশনে খুব একটা ভালো করতেছে না। লিটন দাস অনেক স্ট্রাগল করে সে টিমে এসেছে, দেখা গেছে তারপরও তার 40 আপ যে স্কোরগুলো সে বড় ইনিংসে কনভার্ট করতে পারতেছে না। হ্যাঁ, সাইফ কনসিস্টেন্ট না, সৌম্য লাস্ট সিরিজে ছিল না, এই সিরিজে সেকেন্ড ম্যাচে সুযোগ পেয়েছে, একটা ম্যাচে সুযোগ পেয়েছে, ওইখানেও বলার মতো কিছু করতে পারে নাই। তো আমি যদি বলি যে আসলে মানে একই একটা সার্কেলের মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানরা আছে, এবং এটা যেটা মেইন ইয়া ছিল যেটা হলো আমাদের যারা কোচেস আছে, যেমন আমাদের এখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন ভাই আছে, এবং ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল আছেন, হেড কোচ ফিল সিমন্স আছে। তারা কিন্তু তাদের কাজটা কতটুকু ঠিক মতো করতেছে এটা কিন্তু আমি আসলে মানে আমি একটু এটা নিয়ে ডাউট আছে। কারণ না হলে একই প্যাটার্নে আউট, ব্যাটসম্যানদের আউটও যদি দেখেন শান্ত একই প্যাটার্নে আউট হচ্ছে, লিটন স্পিনে দেখা গেছে একটু
ভিতরে আসতে গেলেই দেখা গেছে সে ওখানে স্ট্রাগল করতেছে। সো মানে কি সমস্যাটা হচ্ছে হয়তো বা বাইরে থেকেও আইডেন্টিফাই করা যাচ্ছে, কিন্তু ভিতরে কেন এটার সলিউশন আসছে না সেটা নিয়ে আসলে বড় কোয়েশ্চেন। আর নিউজিল্যান্ড, আমার কথা হলো যে নিউজিল্যান্ড যে টিমটা, এটা খুবই অবভিয়াস ছিল যখন এই টাইমে যখন একটা সিরিজ পড়ে তারা তাদের বেস্ট টিমটা পাবে না। বাট আমি ফুল ক্রেডিট দিব, তারা ফার্স্ট ম্যাচটা যেভাবে খেলছে, তারা একটা লো স্কোরিং গেমটাও দেখা গেছে একটা সময় বাংলাদেশ বেশ ইজিলি মনে হচ্ছিল ম্যাচটা জিতবে, সেখান থেকে তারা মানে প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশের প্লেয়ারদের জানতো যে বাংলাদেশ রিসেন্ট পাস্টে কতটা আপনার চেস করাতে স্ট্রাগল করতেছে। লাস্ট 2 বছরে গত ম্যাচ সহ মাত্র 2টা ম্যাচ, 9টা ম্যাচের মধ্যে আমরা চেস করতে পারছি, তাও আমাদের মানে Target কম থাকে। target তাও কম ছিল, বিলো হ্যাঁ, 200, below 200 দুইটাই below 200 বিলো 200 স্কোর আমরা চেস করছি। 200 অ্যাবভ আমরা এখন পর্যন্ত লাস্ট 2 বছরে চেজই করিনি। অথচ নেক্সট ইয়ারে আবার ওয়ার্ল্ড কাপ। নেক্সট ইয়ারে ওয়ার্ল্ড কাপ এবং সাউথ আফ্রিকার মাটিতে, এবং হোমে যে লাস্ট 3টা সিরিজ, এই যে আগামীকালকে ম্যাচ জিতলে হয়তো বা টানা 3টা সিরিজ জিতা হবে। বাট এইটা আসলে আমাদের কতটা জিতলেও যে কতটা আত্মতৃপ্তি দিবে, কারণ উইকেটের মান বিবেচনায়, খেলার ধরন, আসলে মানে দেখা গেছে সবাই, আমরা নিজেরাও যারা প্রেস বক্স থেকে ম্যাচ করতেছি বা যারা টিভিতে খেলা দেখতেছে বা মাঠেও যারা খেলতেছি, তাদের কাছে কতটা আসলে এটা আধুনিক ক্রিকেটের সাথে মানে মানানসই এক খেলা হচ্ছে বলে কেউ এটা ফিল করতেছে কিনা, এটা আমার মনে হয় না যে সবার মধ্যে এই ব্যাপারে হয়তো বা একটা ডাউট রয়ে গেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে 90s-এ ক্রিকেট আসলে যেরকম হতো, লাইক 250 একটা খুব বড় স্কোর, তখন উইনিং স্কোর, এবং বিশেষ করে লাস্ট ম্যাচটা আমার যেটা মনে হয়েছে, মানে ফার্স্ট ম্যাচ আমরা যেটা হারলাম, সো বাংলাদেশ দল যেটা হারলো সেটা হচ্ছে যে হয়তো 130 বলে 110 বা 20 এরকম একটা, মানে বল বেশি ছিল, 36 বলে 116 রান দরকার ছিল, এবং সেইটা আমরা চেস করতে পারি না। এবং আফিফ হোসেনের কথা হচ্ছিল, সেটা নিয়ে লেখালেখি হয়েছে যে আফিফ হোসেনকে ফিনিশার হিসেবে আনা হয়েছে, কিন্তু একটা boundary মারতে 130 পারেন। বলে ধরেন 110 রান, সেটা কি আসলে সেটার জন্য কি আপনার ফিনিশার দরকার হয় আধুনিক ক্রিকেটে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর একটা মনে হচ্ছে কি না যে একই প্যাটার্নের ব্যাটসম্যানই কি আসলে আমাদের, লাইক টপ অর্ডারে আমরা যখন খেলছি, লাইক নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার, ওরা আসলে ওপেনিং সবাই সাইফ হাসান, সবাই টপ middle অর্ডার। order নাই। আবার আমরা যে বাংলাদেশ দল যে আফিফ হোসেনকে খেলাচ্ছে, আফিফ হোসেনও কিন্তু টপ অর্ডারেরই ব্যাটসম্যান, Right. সো Middle রান থেকে মিডল অর্ডারের ব্যাটসম্যান বা টপ 4-এ উনি খেলেন। সো 1 থেকে 7 পর্যন্ত যে ব্যাটসম্যান আছে, আসলে কি তারা ওই 50 ওভারের ক্রিকেট যে ব্রেকডাউন যদি আমরা করি, প্রথম 15 ওভার, তারপরে 30 ওভার, শেষের 10 ওভার, এই ব্রেকডাউনের জন্য আসলে বাংলাদেশের এই টিমটা কি আসলে উপযুক্ত কিনা, মানে কখনো কোথাও মনে হচ্ছে কিনা যে আসলে টিমটা আরেকটু মানে ডিফারেন্স কিছু দরকার আসলে এই টিমের? ডেফিনেটলি আপনি যদি দেখেন বাংলাদেশের লাস্ট যে ম্যাচটা বাংলাদেশ জিতলো, হ্যাঁ, তো জিতলে মনে করেন অনেক কিছুই আর ঢাকা লাভ পড়ে হয় যায়। না, হ্যাঁ, কিন্তু আপনি যদি ব্যাটিং লাইন আপ দেখেন, আপনি প্রথম 5 জন পাবেন, হচ্ছে 5 জন হচ্ছে যে আসলে এরা ওপেনার বা টপ অর্ডার, মানে ওপেনিং এ খেলেছে কখনো বা টপ 3-তে Top খেলার three-তে। জন্যই আর কি। তো আপনি তাদেরকে আবার মিডল অর্ডার পর্যন্ত তারাই খেলছে, কাজে আপনার কিন্তু মিডল অর্ডার নেই, মানে মিডল অর্ডার সংকটে ভুগছে বাংলাদেশ। এবং আফিফ হোসেনের কথা বলেন, আফিফ হোসেন ঘরোয়া ক্রিকেটে 4-5-এ খেলেন, এখানে 6, তার ভূমিকাটা মানে 6-এ যিনি খেলেন ঘরোয়া ক্রিকেট ডোমেস্টিকে, তাদের কাউকে যদি আনা হতো তাহলে মানে আইডিয়াল হতো, জিনিসটা প্রসেস মেনটেন হতো, সেটা কিন্তু করা হয় না। আমরা সবসময় এটাই দেখি। এবং ধরেন একটা সমালোচনা হচ্ছে, একটা আওয়াজ নয়েজ ক্রিয়েট হয়েছে, সৌম্যর ব্যাপারেও ছিল, বা একজন ওপেনার বাইরে আছেন বা অন্যরা রান করছেন না, 6 নম্বর একজন রান করছেন না, আরেকজন ওপেনার বাইরে, তাকে অ্যাকোমোডেট করতে গেলে আরেকজনকে বাদ দিতে হচ্ছে, তখন কিন্তু আপনার ব্যাটিং অর্ডারের যে আইডিয়াল সিনারিওটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু নয়েজগুলোকে আড়াল করার জন্য অ্যাকোমোডেট করছি, যে কোনোভাবে একটা একাদশকে অ্যাকোমোডেট করছি, সেটা করতে গিয়ে কিন্তু ওই যে কার পজিশন কী, আপনি একজনকে সুযোগ দিলেই হবে না, তাকে হচ্ছে যে সে ছন্দে থাকা অবস্থায় সুযোগ দিচ্ছেন কিনা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে তার উপযুক্ত পজিশনে সুযোগ দিচ্ছেন কিনা, পর্যাপ্ত সুযোগ দিচ্ছেন কিনা, এই সব কিছু করলে কিন্তু আপনি তারপরে জাজ করতে পারবেন যে এই প্লেয়ারটা আমার জন্য আইডিয়াল কিনা, নাকি অন্যদিকে আপনার দেখতে হবে। তো ওই জিনিসগুলো বাংলাদেশে আগেও হয়নি, এখনও হচ্ছে না। এই যে আপনি বলেন যে 90s-এর ক্রিকেট, ডেফিনেটলি এখানে উইকেট একটা বড় একটা ফ্যাক্টর ছিল। মিরপুরে আমি জানি না যে মিরপুরের উইকেট আসলে এই যে গামিনী দি সিলভা যিনি ছিলেন, তাকে অনেক সমালোচনা নিন্দামন্দ করা হতো, কেন করা হতো এখন অনেকে ফিল করছেন, কারণ গামিনী চলে যাওয়ার তো অনেক দিন হয়ে গেল, হ্যাঁ, তারপর অনেক দিন আসলে হয়ে গেল, চেঞ্জ হয় নাই তো, চেঞ্জ কিছু হয়নি। টনি হেমিং পাকিস্তান সিরিজে একটু বেটার উইকেট ছিল, better ওই wicket ছিল। লাস্ট ম্যাচটা, Last match টা। প্রথম 2 ম্যাচটা কিন্তু ছিল না। এবং আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা, সেখানে কিন্তু 50 ওভারে স্পিন হয়েছে। তো উইকেট কিন্তু একই আছে। ওই গামিনীর সময় কিন্তু 2-1টা ম্যাচ কিন্তু 300 রানও হয়েছে, এরকম কিন্তু হয়েছে। এটা কিন্তু আইডিয়া আপনার এক্সাম্পল না, তো আপনার 2-3টা ওয়ার্ল্ড কাপ হয়েছে, রাইট। তো এখানে হচ্ছে যে কিছু ম্যাচ তো হয়েছে, কিন্তু সেগুলো আইডিয়াল না। কিন্তু মিরপুরের উইকেটে কিন্তু সামথিং রং, তো সেটা কিন্তু কোনো কিউরেটর, বাইরে থেকে যারা কিউরেটর আসছেন,
তা এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে আসলে এটা কিউরেটরের দায় নাকি হচ্ছে যারা সিরিজ খেলবেন, ধরেন আপনি বাংলাদেশ হোম সিরিজ খেলছে, পাকিস্তানের বিপক্ষে আপনি একটু বেটার উইকেট দিতে পারেন, যেহেতু উপমহাদেশের দল তাদের সঙ্গে একটা স্পোর্টিং উইকেটে খেললে আপনার স্পিনিং উইকেটে খেললে তাদেরও স্পিনার ভালো ভালো আছে, হয়তো আপনার জন্য সমস্যা। আপনি নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এদের কথা চিন্তা করেছেন যারা তো সাবকন্টিনেন্টের টিম না, তারা হচ্ছে স্পিনে উইক আছে, তো আমরা ওই সুযোগটা নেই। এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট বোর্ডের লোকজন তারা কিন্তু বলে দেয়, ওইভাবেই প্রিপারেশনটা হয় কিন্তু, মানে অফ দ্য রেকর্ড যদি বলি, তাহলে হচ্ছে যে আপনার এটা কিন্তু কিউরেটরকে দায় দিলে হবে না, আপনার ওই পলিসি মেকিংয়ে কিন্তু সমস্যা আছে, ওই পলিসি মেকিং আপনি ঠিকমতো করছেন কিনা। এখন আপনার হচ্ছে সামনের বছর যে ওয়ার্ল্ড কাপটা হবে 2027 সালে, সাউথ আফ্রিকায় খেলা হবে, সাউথ আফ্রিকায় আপনারা মানে এসএ টি20 যদি দেখে থাকেন বা মানে ওয়ান ডে ম্যাচও One day match। দেখেন, সেখানে কিন্তু 400 রানও হয়ে যায়, 400 রান হয়ে যায়, 400-র কাছাকাছি 350 রান চেজ হওয়া কোনো ঘটনাই না। মানে আমরা আশা করতেই পারি মানে একটা হাই স্কোরিং ওয়ার্ল্ড কাপ হবে আর কি, অনেক হাই স্কোরিং ম্যাচ হবে। তো সেই জায়গায় আপনি এরকম উইকেটগুলোতে খেলে আপনি প্রিপেয়ার্ড হচ্ছেন, সেটা কিন্তু এই নিউজিল্যান্ড তারা কিন্তু আপনার 10জন প্লেয়ার ছাড়া চলে এসেছে, তাদের একটা এই টিমের কয়জন ওয়ার্ল্ড কাপ খেলবে 2027 সালে, আপনি হয়তো 2-1 দুই পাবেন, তিনজন হয়তো highest। বেশিরভাগ কিন্তু ওয়ার্ল্ড কাপের মূল টিমে থাকবে না, কিন্তু তারা ওইখানে কিন্তু তাদের এই সামর্থ্য নিয়ে এসে আপনাকে কিন্তু আপনার কন্টিনিউশন একটা ম্যাচ হারিয়ে দিয়েছে, তারা যদি সিরিজ নাও যেতে তারা হারিয়ে দিয়েছে, তাদের হচ্ছে যে ওই এক্সপিরিয়েন্সটা তাদের হয়ে গেছে শেষ, এটা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে গেলে কিন্তু একটা ডিফারেন্ট নিউজিল্যান্ড, ডিফারেন্ট কন্ডিশনে খেলবেন, সেখানে আপনি কী করবেন সেটা কিন্তু বড় প্রশ্ন। সো মানে এখন তো আসলে যেহেতু আর বছর খানেকও হয়তো নাই, বা বছরের বছর বেশি খানেক আছে। একটু বেশি আছে। সো প্রস্তুতিটা তো আসলে ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিকই হওয়ার কথা। তো গত দুইটা ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে যেই পরিমাণ আশা অ্যাটলিস্ট পারফরমেন্সের কারণে, লাস্ট ওয়ান ডে তখন সুপার লিগ ছিল, বাংলাদেশ ভালো পজিশনে ছিল, 19-এর ওয়ার্ল্ড কাপের আগে ট্রাই নেশন সিরিজ, তখন টিমের যারা প্লেয়ার ছিলেন। তো এই বাংলাদেশ আসলে আগামী এক বছরের মধ্যে তো অনেক কিছু করার আছে, এই প্রত্যাশাটা কি এবারও এই বাংলাদেশকে নিয়ে করা যাবে কিনা আসলে 27 সাল আসতে আসতে, মানে এই এখন কি মনে হচ্ছে আসলে? না এখন মানে এই জিনিসটা আসলে বলাটা খুবই দুষ্কর, কারণ আসলে বাংলাদেশের আহ, সামনে অনেকগুলো সিরিজ আছে। তো আমি আবার একটা চাপও আছে, বাড়তি চাপ আছে, ডাইরেক্ট কোয়ালিফায়ার আছে, যে বাংলাদেশ যেহেতু র্যাঙ্কিং এখন 9 নম্বরে আছে, ওয়েস্ট ইন্ডিজ 10-এ আছে, 9টা টপ টিম যাবে আপনার ওয়ার্ল্ড কাপে হোস্ট সহ। তো আপনার দেখা গেছে যে ওইটা কনফার্মেশনেরও ব্যাপার আছে। নেক্সট আপনার অস্ট্রেলিয়া সিরিজ, তারপর আমাদের বেশ কয়েকটা অ্যাওয়ে সিরিজ আছে, আবার হোম সিরিজ আছে, ওয়ার্ল্ড কাপের আগে মার্চ পর্যন্ত আমাদের কন্টিনিউয়াস ওডিআই আছে। সো একটা সময় গিয়ে মানে যেটা অবস্থা হয়েছে যে আমাদের যেমন আমরা বোলিং নিয়ে যেটা আমরা লাক্সারি করতে পারতেছি, সবাই বলতেছে পেস, আমি বলতেছি স্পিনেও কিন্তু আমরা লাক্সারি করতে পারতেছি, কিন্তু ব্যাটিং নিয়ে যে লাক্সারিটা করতে পারতেছি না, এর মূল কারণ হলো আমাদের আসলে ওই ব্যাকআপ প্লেয়ার অপশনটাও নাই আমাদের খুব একটা। হ্যাঁ, আপনি যদি দেখেন লাইক আমরা ক্রিকেটে একটা ব্যাপার আছে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট, কনকাশন হলেও আমরা দেখি যে সিমিলার Similar। টাইপ অফ প্লেয়ার আপনার রিপ্লেসমেন্ট আনতে হয়। তো আমার কথা হলো যদি একাদশেও যদি চয়েস করতে হলে যে কোন প্লেয়ার অ্যাবসেন্ট থাকলে, ইনজুরি থাকলে তার জায়গায় কোন প্লেয়ারটা আসবে, কেউ পারফর্ম না ব্যাকআপ করলে, ভালো না আর কি। এই ব্যাকআপ দেখলে আপনি কিন্তু খুব একটা অপশন দেখবেন না। একটা টিমে যখন 7টা ব্যাটসম্যানের মধ্যে 5টাই টপ অর্ডার ব্যাটসম্যান হবে 1 থেকে 5 পর্যন্ত, তখন আপনি বুঝবেন যে মানে বাকি 3জন তো আপনার মেকশিফট মেকশিফট খেলতেছে। খেলছে, হ্যাঁ। হ্যাঁ, 6 যখন দেখবেন আফিফ আসতেছে, 7 যখন দেখবেন মিরাজ আসতেছে, অ্যাকচুয়ালি উই কান্ট এক্সপেক্ট দ্য টিম টু স্কোর 300 ইন এভরি ম্যাচ। অ্যাকচুয়ালি 250 ইজ অলসো লাক্সারি ফর আস। আমার কাছে যেটা মনে হয় যে স্কোরটা আমরা পার স্কোর হিসেবে ধরছি, যেটা আমরা এখন দেখতেছি যে আইপিএল পিএসএল চলতেছে 20 ওভারই 20 20 ওভারই ওভারই হয়ে হচ্ছে, যাচ্ছে, হ্যাঁ। রেগুলার এবং রেগুলার হচ্ছে, রেগুলার হচ্ছে এবং চেজ হচ্ছে, Chase হচ্ছে। হ্যাঁ, সবকিছু মিলে। সো মানে এই ক্রিকেটের সাথে আসলে বর্তমান বাংলাদেশের ক্রিকেটের সাথে আসলে বর্তমান যে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রিকেটটা হচ্ছে, বিশেষ করে ওডিআই ক্রিকেটেও যে এভলিউশন হচ্ছে, এবং আমাদের যেটা একটা সময় আমরা 2015 থেকে 2000 দেখা গেছে বা 16, 17, 18 পর্যন্ত বা 19 পর্যন্ত যদি বলি খুব ভালো ওডিআইতে করছি, কিন্তু এই যে দেখা গেছে আফটার 2023 যে একটা কলাপস হয়েছে আমাদের পারফরমেন্সটা, স্পেশালি ওডিআই ফরম্যাটে, এটা কিন্তু এই সিরিজ হোমে সিরিজ উইনগুলা দিয়ে কিন্তু আসলে বিচার করা ঠিক হবে না। এবং এবং এটার সবচেয়ে বড় একটা প্রতিফলন কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে দেখি যে সিরিজ জিততেছি কিন্তু আমরা কিন্তু টপ 5-এ নাই, টপ 6-এ নাই, টপ 7-এ নাই, আমরা 9-এ 10-এ নেমে গেছি। হ্যাঁ, Point আমরা অনেক কমে গিয়েছে। ধরতে গেলে 10টায় টপ টিম আছে ওয়ান ডেতে, 10টা 11টা, সেখানে আমরা 9 নম্বরে আছি।
হ্যাঁ, তো মানে এটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় যে আসলে ওডিআই ক্রিকেট সময়ের সাথে যেভাবে আমাদের অ্যাডজাস্ট করে নেওয়ার বিষয়টা থাকা উচিত ছিল সেভাবে আমরা আসলে করে নিতে পারতেছি না। একটা আশার দিক হলো যে ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সো ওয়ান ডে ফরম্যাটের যেহেতু টুর্নামেন্টটা হবে, তো এই যে ঘাটতিগুলোর কথা বলছি বিশেষ করে ব্যাটিং নিয়ে, মানে বোলিং লাইন আপে আমাদের ওই লাক্সারি টাপ স্পিন পেস আমার মনে হয় আছে বাংলাদেশের। সো এইখান থেকে আসলে এটা কোনো আশার সংকেত হবে কি না যে এই টুর্নামেন্ট থেকে 2-3টা প্লেয়ার যদি বের হয়, যে ব্যাকআপের কথা বাংলাদেশ দল মানে যে ব্যাকআপের ঘাটতিতে ভুগছে সেইটা দূর করার জন্য আসলে এই টুর্নামেন্টটা কতটা গুরুত্বপূর্ণ হবে? ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়াটা ডেফিনেটলি প্রথম হচ্ছে যে ব্যাকআপের পরে আগে হচ্ছে যে ক্রিকেট যেসব যে প্লেয়ারগুলো হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করেন আর কি, জাতীয় ন্যাশনাল টিমের বাইরে, তাদের তো একটা মানে স্বস্তির ব্যাপার যে তারা টাকাটা পাবে, টাকাটা যদি পায় আর কি, পেমেন্ট যদি ঠিকমতো পায় তাহলে তাদের জন্য হচ্ছে লাইভলিহুডের একটা ব্যাপারটা হলো। তারপরে হচ্ছে হ্যাঁ, ঢাকা প্রিমিয়ার লিগে আপনার হচ্ছে কম্পিটিটিভ ক্রিকেট হয় সোফার, মানে বাংলাদেশের ক্রিকেটের এক এক দেশের ক্রিকেটের ধরন তো স্টাইল তো এক এক রকম। বাংলাদেশের ক্লাব ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট, আপনি শ্রীলঙ্কায় স্কুল ক্রিকেট অনেক important। তো এক এক দেশের প্যাটার্ন এক এক রকম, বাংলাদেশের যে এরকম প্যাটার্ন আছে সেটাকে আপনার মানে জোর দেওয়া উচিত, সর্বোচ্চ ইউটিলাইজ করা উচিত, এবং সেটা যদি আরো সুন্দর করে আরো গোছানো এবং আরো নির্ভেজালভাবে হয় সেটাকে বাদ দেওয়া যাবে না। তো ঢাকা প্রিমিয়ার লিগ অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ক্লাবের একটা চাপ থাকে প্লেয়ারদের উপর। ওই যে আমরা ন্যাশনাল লিগের যে ম্যাচগুলো দেখি অনেক সময় চাপ থাকে না, মানে সবগুলো দলই তো বিসিবি আয়োজন করে, এবং ন্যাশনাল লিগের যেই ফরম্যাটের খেলাই হোক না কেন খুব বেশি প্রেশার কিন্তু থাকে না, ওয়ান ডে বলুন বলুন কম্পিটিটিভনেস থাকে না। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে দেখবেন কিন্তু কম্পিটিটিভনেস থাকে, অনেক প্রতিযোগিতা থাকে, অনেক বেশি উত্তাপ থাকে, ক্লাব কর্মকর্তাদের অনেক রকমের চাপ থাকে। তো সেই জায়গায় প্লেয়াররা কিন্তু নিজেদেরকে সেরাটা নিংড়ে দেওয়ার জন্য একটা ইয়ে করেন। তো হ্যাঁ, এই কারণে হচ্ছে যে এই টুর্নামেন্ট থেকে কিছু প্লেয়ার আমরা হয়তো ব্যাকআপ প্লেয়ার, বিশেষ করে একজন পেস অলরাউন্ডার, আপনি যদি সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপ চিন্তা করেন, একজন পেস অলরাউন্ডার কিন্তু খুবই প্রয়োজন, উপযুক্ত। কারণ আপনার হয়তো এমন ম্যাচ আসতে পারে সেঞ্চুরিয়নে খেলা, আপনার জোহানেসবার্গে খেলা, হচ্ছে যে একজন স্পিনার খেলাইতে পারবেন, আপনি একজন স্পিনার রাখতে পারবেন, বাকি হচ্ছে 3জন পেসার আর একজন হচ্ছে পেস অলরাউন্ডার আপনার দরকার। এবং একজন স্পিনার যদি বলি সো ক্যাপ্টেনই কিন্তু ওই জায়গাটা, আমি হচ্ছে যে তার ব্যাপারে যদি আপনি আলাপ করতে যান তাহলে আমি পারফরমেন্স নিয়ে একটু ডাউটের কথাই বলবো, কারণ তার ব্যাটিংটা কিন্তু একদমই ভালো হচ্ছে না। তিনি আসলে কোন 7 নম্বরে তার কাছ থেকে কি আউটপুট আনা যাবে সেটা কিন্তু একটা সংশয়ের জায়গা, এবং উপরে খেলেও তিনি কিন্তু খুব একটা সফল হননি, তার ব্যাটিংটা কিন্তু বড় একটা কনসার্ন। হ্যাঁ, বোলিংয়ে তিনি করছেন, ভালো মন্দ মিশানো করছেন, আবার হচ্ছে যে ওই আইডিয়াল মানে যে উইকেট হচ্ছে স্পোর্টিং উইকেট, যে উইকেটে স্পিন খুব একটা থাকবে না, সেখানে তিনি কেমন করবেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার। রিশাদ হোসেন নাকি মেহেদী হাসান মিরাজ, এরকম যদি প্রশ্ন আসে তখন আপনি কি করবেন? তখন আপনার দেখা যাচ্ছে এক্সপেক্টর। তো সেই জায়গায় হচ্ছে ক্যাপ্টেন্সি যে তাকে 27 পর্যন্ত দেওয়া হয়েছে, আমার মনে হয় আরেকটা সিরিজ দেখা যেত আর কি, সেটা একটা বিষয়। সেটা যেটা বললাম, আমার মনে হয় পেস অলরাউন্ডার আপনার এই ঢাকা প্রিমিয়ার লিগের উপর জোর দেওয়া উচিত। সব নির্বাচকরা ডেফিনেটলি দেখবেন, এখন তো নির্বাচক প্যানেল একটু বড়ও হয়েছে, একজন পেস অলরাউন্ডার পাওয়া যায় কিনা যিনি হচ্ছেন এই চাহিদাটা মেটাতে পারেন, পুশ করতে পারেন। আপনার পেস অলরাউন্ডার লাগবেই আপনার ভালো করতে হলে। সো বাংলাদেশ তো ওয়ান ডে সিরিজ শেষে টি-20 সিরিজ নিউজিল্যান্ডের সঙ্গে, এবং সেই স্কোয়াডটাও ঘোষণা করা হয়েছে, এবং সেখানে একজন বলা হচ্ছে যে পেস অলরাউন্ডার হিসেবে বিসিবি দুইজনই ব্যাট করতে পারে, দুজনই আসলে ব্যাট করতে পারেন। আব্দুল গাফার সাকলাইনের কথা আসছে, রিপন মণ্ডল আসছে। সো আমরা কিন্তু আবার ওই যে বোলিং বিভাগেই কিন্তু চেঞ্জটা দেখলাম, সেখানেও কিন্তু ব্যাটিং লাইন অফ কাইন্ড অফ সেম, পারভেজ হোসেন ইমন আছেন, শুধু উনি রেগুলারই খেলেন টি-20। সো ওই বলার লাক্সারি আছে, আসলে লাক্সারিটা। সো আরেফিনের কি মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আসলে বা বাইরে এরকম কেউ আছেন কিনা যাকে আসলে দেখার মতো সুযোগ আছে? ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে বিকুশ ভাই যেটা বললো, এটা আমাদের জন্য আসলে মানে সত্যি কথা মানে হওয়াটা আমাদের জন্য এক ধরনের একটা বেশ রিলিফের ব্যাপার। এই কারণে আমি বলবো যে যদি এই প্রিমিয়ার লিগটা না হতো তাহলে কি হতো, যে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত ধরেন যে 3টা 4টা 5টা সিরিজ মিলে আপনার হলো 15 থেকে 16টা ওডিআই আছে, এশিয়া কাপ একটা আছে সামনের বছর, তো সব কিছু মিলে দেখা যাচ্ছে 20টার মতো ম্যাচ আছে ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনালে আমরা তো দেখি যে ঘুরে ফেরা 20 জনের একটা পুল আছে, তাদের ওই প্লেয়ারগুলোর দিয়েই আপনি মানে তাতে দিয়ে রিপ্লেস করাচ্ছেন বা তাদেরকে রোটেশনে খেলাবেন খুব বেশি হলে। তো আপনি একটা নতুন প্লেয়ারকে কোথা থেকে আপনি পাবেন? কারণ আমাদের তো ঘরোয়াতে 50 ওভার কোনো টুর্নামেন্ট নাই, ডিপিএল ছাড়া আমাদের তো ঘরোয়াতে কোনো 50 ওভার টুর্নামেন্ট নাই। আপনি যদি বলেন এনসিএল বিসিএল এইবার আমাদের
একটা টুর্নামেন্ট হলো, সেটা ওয়ান ডে হয়েছে, তা অনেক বছর পরে হয়েছে বিকজ অফ দ্য প্রিপারেশন সিরিজ এগেনস্ট পাকিস্তান, তাও 4টা ম্যাচের টুর্নামেন্ট হয়। এগুলা খুব বেশি আসলে না। আর একুশ ভাই রাইটলি সেড যে এটা আসলে বিসিবি ভার্সেস বিসিবি টিম, এখানে খুব একটা স্টেক থাকে না। হ্যাঁ, খুব বেশি প্লেয়ারও আসলে সুযোগ, মনে করেন 3টা টিমে খুব বেশি হলে আপনার 45টা প্লেয়ার একটু দেখার থাকে। তো এই যে ডিপিএল হচ্ছে, ডিপিএল আপনার যদি 12টা টিম যখন যেহেতু পার্টিসিপেট করছে, যদি আমি অ্যাটলিস্ট 15 জনের একটা স্কোয়াড ধরি, যদিও স্কোয়াড মেম্বার আপনার 20-22 জন হয়, তো 15 জন করে ধরলেও আপনার হলে 180টা প্লেয়ার, যদি আপনি 20টা করে ধরলে তাও 240টা প্লেয়ার। তো 240টা প্লেয়ার যখন খেলতেছে, এটা অবশ্যই, এবং ওই সময় আপনার কিছু ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্টও থাকবে, পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ থাকবে, তারপর আবার অস্ট্রেলিয়ার সাথে আপনার হোয়াইট বল সিরিজ আছে হোমে। তো সব কিছু মিলে দেখা গেছে ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু সব ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না। সো কম্পিটিশনটা কী হবে? কম্পিটিশন হবে তখন আপনার এই যে ডোমেস্টিক পারফর্মাররা যারা আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় খেলতেছে এবং লোয়ার টায়ারে যারা খেলতেছে, আপনার আন্ডার 19-এর যারা খেলে আসছে, হ্যাঁ, তো আপনার এ টিমে যারা আছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন। তখন আপনি প্রত্যেকটা প্লেয়ারের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। যেমন খুব রিসেন্টলি আমরা দেখছিলাম যে 3rd ওডিআই স্কোয়াড অ্যানাউন্সমেন্টের আগে মোসাদ্দেক হোসেন সৈকতকে আপনারা নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, হয়ে আবার তাকে লাস্ট মিনিটে তারা প্ল্যান চেঞ্জ করে তাকে আবার সিলেটে পাঠিয়ে দিয়েছে যে বিসিএল খেলুক। এখন আমাদের যেহেতু সে হয়তো একাদশে থাকবে না, তাকে ক্যারি করতেছে না। কিন্তু আমার কথা হলো মোসাদ্দেক হোসেন সৈকত লাস্ট 50 ওভার কবে খেলছে? লাস্ট 50 ওভারে সে পারফর্মার ছিল আপনার হলো 2000 গত বছর ডিপিএল এ, যেখানে সে মানে জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকারও হয় এবং অ্যারাউন্ড 500 রান কাছাকাছি 485 রানের মতো রান করেছিল ওই টুর্নামেন্টে। তো তার এই অলরাউন্ড পারফরমেন্সের পরে আমরা উই ক্যান এক্সপেক্ট যে সে হয়তো বা তখন হয়তো বা সুযোগ পেতে হয়তো, কিন্তু তার 1 বছর পরে, ওই পারফরমেন্সের 1 বছর পরে সে বিপিএল খেলতে পারে না, বিভিন্ন বিষয়ে তখন সামনে এসেছিল। তারপর অন্যান্য টুর্নামেন্টেও রেগুলার না, সে 4th ডে টুর্নামেন্ট খুব স্কিপ করে। তাহলে আপনি 1 বছরের আগের বিবেচনায় তাকে আপনি নিয়ে আসছেন টিমে, আবার আপনার মনে হলো যে সে 11-এ খেলবে না, সরে যান। সো আমি বলবো যে সিলেকশনের যে এই যে আপনি রিসেন্ট টুর্নামেন্ট হয়েছে, আপনার রিসেন্ট টুর্নামেন্টের পারফরমেন্স দেখে আপনি তাকে অ্যাকোমোডেট করেন, মানে দেয়ার ইজ নাথিং শেম অন দ্যাট। কিন্তু আপনি 1 বছর আগের পারফরমেন্স বিবেচনা করে আনবেন, এই ছেলেটা বা এই প্লেয়ারটা এখন কি খেলতেছে এটা বিবেচনা করলেন না, এটা কার প্রতি জাস্টিফাই হলো? তো আমার কথা হলো, এই যেহেতু একটা আমাদের সামনে একটা ওয়ার্ল্ড কাপ আছে, যেহেতু আমাদের ফাইনালি আমাদের ডিপিএলটা মাঠে গড়াচ্ছে সামনের মাসের শুরু থেকে, তো আমার মনে হবে যে এটা একটা আসলে একটা গুড সাইন। এবং আমার মনে হয় যে যেটা বললো, শুধু পেস বোলিং অলরাউন্ডার না, এটা তো একটা জাস্ট একটা পজিশন আমি বলবো। সেই সাথে আমাদের এক্সিস্টিং যে পজিশন, যেটা নিয়ে আমরা বেশি আলাপ করলাম, যে ব্যাটিং, আমি আশা করব যে এমন 3-4টা প্লেয়ার অ্যাটলিস্ট পারফর্ম করবে, যারা এখন আমাদের বিশেষ করে যারা ন্যাশনাল টিমের বাইরে গেছে। ধরেন যে আমরা স্লগার বলতে কারে বোঝাই, আমাদের এখন এক্সিস্টিং জাকের আলী অনেক পারফরমেন্স খারাপ ছিল বলে বাইরে গেছে, বাট হি হ্যাজ দ্য ক্যাপেবল। শামীম হোসেন পাটোয়ারি অনেক বছর ধরে টিমের সাথে আছে, ইন অ্যান্ড অফ। আপনার নুরুল হাসান সোহান আছে, আকবর আলী বা আদার যারা প্রমিসিং প্লেয়ার আছে, হ্যাঁ, তারা এখনো ন্যাশনাল টিমে আসতে পারে নাই। আমরা চিন্তা করবো যেহেতু আরও 1.5 বছরের মতো সময় আছে ওয়ার্ল্ড কাপে, তারা যদি ডিপিএল দিয়ে যদি আপনার এমন একটা পারফর্ম করে যেটা সিলেক্টররা আসলে তাদেরকে এই জায়গাগুলোতে বিবেচনা করতে পারে, যেহেতু আমরা মেকশিফট দিয়ে খেলাচ্ছি ওই পজিশনগুলো, সেখানে যদি আপনি একজন আলটিমেটলি ওই পজিশনে খেলা একটা প্লেয়ারকে যদি আমি খেলাইতে পারি, এটাই আমার মনে হবে যে ডিপিএল এর সবচেয়ে বড় সার্থকতা আমার এই সামনে ডিপিএল থেকে। একুশ ভাই আপনাকে ধন্যবাদ, আরেফিন আপনাকেও ধন্যবাদ। দ্য ডেইলি স্টারের নিয়মিত স্পোর্টস পডকাস্ট পিচ পারফেক্টের এবারের আয়োজন ছিল এটুকু নিয়ে। নিয়মিত আপডেট পেতে দ্য ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।